আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের শিক্ষা সংস্কৃতি অঙ্গনের গুণী মানুষদের সঙ্গে। জানি তাদের কর্মজীবন সম্পর্কে, জানি তাদের ব্যক্তিজীবন সম্পর্কে। তারই ধারাবাহিকতায় আজ আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত আছেন তিনি অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তিনি বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক। স্যার, কেমন আছেন? এই তো কিছু ব্যস্ত, কিন্তু খারাপ না। স্যার, আপনি ছোটবেলা থেকে শিক্ষক ছিলেন না কিংবা মহাপরিচালক ছিলেন না, তার মানে আমি বলতে চাচ্ছি আপনার একটা ছোটবেলা ছিল যেখানে হয়তো আপনার অন্য কোনো নাম ছিল, আদরের নাম থাকে আমাদের ছোটবেলায়। ওই সময়টা থেকে একটু আসি, আপনার শৈশব। আমি তো হাতিয়ার লোক, মানে আমরা সাধু বাংলায় প্রত্যন্ত অঞ্চল বলে যে একটা কথা ব্যবহার করি, সেটা সেরকম। ওখানে এমনি শিক্ষা সংস্কৃতির একটা বিশেষ ধরনের চর্চা ছিল, কিন্তু দূরত্বজনিত কারণে, ওই যে দ্বীপ ইত্যাদি ইত্যাদি, একটা প্রত্যন্ত ব্যাপার ছিল, একটা দূরবর্তী ব্যাপার ছিল। তো সেখানে ওখানকার স্কুলে আমি পড়েছি অন্তত এসএসসি পর্যন্ত, এবং তারপরে আমি ঢাকায় নটরডেম কলেজে ইন্টারমিডিয়েট পড়ার জন্য চলে এসেছিলাম। আপনি যদি ওই ঢাকায় আসার আগের অংশ সম্পর্কে জানতে চান, তাহলে আমি বলবো যে ট্র্যাডিশনালি এই স্কুলের ভালো ছাত্র বলতে যা বোঝায়, আমি সেরকম একজন ছিলাম। হয়তো ওই সময় লোকে আশা করতো যে এই ধরনের ভালো ছাত্ররা ভবিষ্যতে ভালো চাকরি বাকরি করবে, হয়তো ভালো করলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে, এরকম একটা পরিমণ্ডলের মধ্যে ছিলাম। সেখানে হয়তো এখন আমি বা পরবর্তীকালে যা যা করি এগুলোর চর্চার খুব বেশি পরিমাণে সুযোগ ছিল না। ধরা যাক, রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, সে প্রত্যক্ষ সম্পর্ক এখন পর্যন্ত নাই, কিন্তু ওটা একদম ছিল না। কিন্তু অন্য যে বিপুল কর্মকাণ্ড, সংস্কৃতির অন্য 10 কর্মকাণ্ড, রাজনীতি, এগুলোর সঙ্গে সম্পর্ক ছিল না। স্যার, আপনি যেটা বলছিলেন যে আপনার আশপাশের মানুষ স্বপ্ন দেখতো আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু আপনার একটা স্বপ্ন নিশ্চয়ই ছিল, অথবা এই যে ক্লাসে দাঁড়িয়ে বলা যে বড় হয়ে কি হতে চাও, সেখানে কখনো শিক্ষক হবেন এইরকম বলেছিলেন বা স্বপ্ন ছিল কি না? না, হাই স্কুল লেভেলে ছিল না। এই সিদ্ধান্তটা আমি আসলে ইন্টারমিডিয়েট লেভেলে নিয়েছি। এই সিদ্ধান্তটা আগে ছিল না আমার। অন্যদের মতো আমিও হয়তো বুয়েটেই পড়তে চেয়েছিলাম, কিন্তু ওটা আমি পরিবর্তন করেছি। আসলে শেষ পর্যন্ত আমি যে বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নেই নাই, সেই সিদ্ধান্তটা আমি ইন্টারমিডিয়েট লেভেলে নিয়েছি, ঠিক আছে, ফলে আগে নয়। শিক্ষক হওয়ার কথা না, বোধহয় 16, 17, 18 বছর বয়স পর্যন্ত ভাবি নাই। যখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ঠিক ইয়ের দিকে যাব না, প্রকৌশল বিদ্যার দিকে যাব না, বরং আমি এখানে পড়ব, তখন কিন্তু ওই শিক্ষকতা করা সেটা আমার আসলে একেবারে বিকল্পহীন হয়ে উঠেছিল। মানে আমি জানতাম যে আমি এটাই করব। ফলে আমি কখনো বিসিএস পরীক্ষা দিই নাই, মানে ঠিক সেই অর্থে বিসিএস পরীক্ষা দিই নাই। বন্ধুদের সঙ্গে একবার একটা প্রিলিতে অংশ নিয়েছিলাম, কিন্তু যাকে বিসিএস পড়া বলে কিংবা পরীক্ষা দেওয়া বলে সেটা আমি কখনো করি নাই, কারণ আমি জানতাম যে আমি শিক্ষকতা করব, ঠিক আছে। এবং আমি প্রথমে কয়েক বছর কলেজে শিক্ষকতা করেছি, তারপর থেকে ঢাকা ইউনিভার্সিটিতে করছি। ওটার প্রস্তুতি মানে আমি যে ডিসিপ্লিনে পড়েছি বাংলা, এটার পড়াশোনা আমার জন্য, আমি বলবো যে আমার জন্য সহজ ছিল, আমার জন্য খুব জটিল ছিল না, যেহেতু আমি পড়তে পছন্দ করতাম। যেহেতু লিটারেচার বা সাহিত্য পড়ার একটা, সম্ভবত এটা বলা যাবে, আমার বয়স এখন প্রায় 50, এখন বোধহয় বলা যাবে যে আমার একটা সহজাত প্রতিভা আছে সাহিত্য পড়ার। হ্যাঁ, পড়া, সেটা উপলব্ধি করা, সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করা, সেটা বর্গীকরণ করা ইত্যাদি, যে সাহিত্য পাঠজনিত যে নানান ধরনের কলা কৌশল প্রয়োজন হয়, প্রতিভার প্রয়োজন হয়, সেটা বোধহয় আমার ভালোই ছিল মনে হয়। ফলে আমাকে বাংলা বিভাগে পড়তে খুব অতিরিক্ত কোনো পরিশ্রম করতে হয়নি, এটা বলা যাবে। কিন্তু আমরা দেখেছি যারা বাংলা বিভাগে পড়েন তারা লেখালেখিতে খুব বেশি নিয়মিত থাকেন, একেবারে আমাদের কবি সাহিত্যিক যারা আছেন ওই পর্যায়টায় তাদের নাম থাকে। কিন্তু আপনাকে আমরা দেখেছি অধ্যাপক এবং দেখেছি মহাপরিচালক বাংলা একাডেমির, কিন্তু লেখালেখিতে একেবারে নিবেশ করার যে বিষয়টা,
সেটা সেভাবে আপনাকে আমরা পাইনি। না, আপনি এখানে লেখা বলতে বোধহয় যেটাকে আমরা সৃজনশীল লেখাপত্র বলি, কবিতা, গল্প, উপন্যাস লেখা, সেটার কথা বলছেন। জি। না, সেটার সঙ্গে বাংলা বিভাগে পড়া এবং বাংলা বিভাগে শিক্ষকতার আসলে কোনো সম্পর্ক নেই। যদি আপনি ডিসিপ্লিনারি বা শাস্ত্রীয় ব্যাপারটা ধরেন, তাহলে এটার সঙ্গে যুক্ত হলো যে যিনি বাংলা বিভাগে পড়ছেন তিনি সাহিত্য বিশ্লেষণ করতে পারবেন, তিনি সমালোচনা করবেন এবং তার এমন গুণ থাকবে যে তিনি সাহিত্যের একদিকে মূল্যমান নির্ধারণ, অন্যদিকে এটা বিশ্লেষণ করার ব্যাপারে পারঙ্গম হবেন। এগুলো হলো বাংলা বিভাগীয় অথবা যে কোনো সাহিত্য বিভাগীয় ছাত্রছাত্রীদের প্রধান গুণ, যেগুলো তাকে অর্জন করতে হয়। তো আমি তো বরাবরই প্রবন্ধ লিখি, সমালোচনা লিখি এবং গবেষণাধর্মী লেখা লিখি। ফলে সেটার ব্যাপারে আমি অন্তত ছাত্রজীবন থেকেই আমি লিপ্ত আছি। স্যার একটু আবার একটু পিছনে যেতে চাই। শৈশব দিয়ে শুরু করেছিলাম, কিন্তু যে কথাগুলো এখন বললেন হয়তো নানা মাধ্যমে বলেছেন বা কর্মজীবনে বলতে হয়, জানাতে হয়, তবে আপনার যে পারিবারিক জীবনটা খুব বেশি হয়তো বলা হয়নি। আপনার ভাই বোন কিংবা বাবা মা তাদের সম্পর্কে একটু জানবো। আমার বাবা মা গ্রামীণ মধ্যবিত্ত বলতে পারেন। মা তো গৃহিণী এবং বাবা সরকারের স্বাস্থ্য বিভাগে উপজেলা পর্যায়ে আমাদের এলাকায় চাকরি করতেন, সরকারি চাকরি। আর আমরা 2 ভাই 4 বোন। ঠিক আছে। এখন অবশ্য আমাদের হাতিয়ায় ঠিক বাড়িঘর নেই, ওটা নদী ভেঙে গেছে। আমার আত্মীয়রা আছে, সেখানে যাই আমি মাঝে মাঝে, আমার এক বোন থাকে। কিন্তু সবাই বিভিন্ন জায়গায় সেটেলড হয়েছে এবং একটা অংশ ঢাকায় আছে, এরকম অবস্থা আর কি। ঠিক হাতিয়ার সঙ্গে আমার যোগটা ঠিক অত নিত্য নয়, একটু নৈমিত্তিক হয়ে গেছে আর কি। আমরা একটা তথ্য আপনাকে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের যারা পৃষ্ঠপোষক আলোঘর প্রকাশনা, তারা স্কুল ভিত্তিক বইমেলা করে। এই বিষয়টা আপনাকে হয়তো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, এই অনুষ্ঠানের মাধ্যমে জানাচ্ছি। স্যার এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? তারা একবার প্রত্যন্ত অঞ্চলে আমি এই অনুষ্ঠানের একটু আগে তাদের একজন প্রতিনিধির কাছে এটা শুনেছি। তো এটা তো একটা নিশ্চয়ই ঠিক শুধু আলংকারিক অর্থে না, বাস্তবে এটা একটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এটার কারণটা হলো এই, মানে আলোঘর বা অন্য কেউ বইমেলা করবে, এটা হয়তো বাংলাদেশ রাষ্ট্র যদি একটা মোটামুটি ক্যাপাবল রাষ্ট্র হতো, তাহলে এটার এত প্রয়োজন হতো না। তো এমত অবস্থায় এই যে বিভিন্ন জায়গায় আলোঘর ইয়ে করছে, খুব প্রান্তীয় অঞ্চলে বইমেলা করছে, এটা তো মানে অতি জরুরি কাজ করছে। যারা বই পড়ে তাদের সঙ্গে আপনার ওঠা বসা ছিল, অর্থাৎ ছাত্রদের কথা বলছি। ওই সময়টাই আপনার মধ্যে একটা আশা বাসা বাঁধার কথা অথবা হতাশা বাসা বাঁধার কথা, কি জন্য? যে তারা কতটা বই পড়ছে, আপনার ছাত্ররা কতটা বই পড়তো বা এই প্রজন্ম কতটা বই পড়ে বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা একটা জটিল আলাপ। জটিল আলাপ হলো, বই পড়া কথাটিকে আমরা যত সরলভাবে দেখি, ব্যাপারটা অত সরল না। আমি আজকে এটা বিশদ ব্যাখ্যা করবো না, এটা আমি প্রচুর বক্তৃতা এবং লেখায় ব্যাখ্যা করেছি। একটা কথা প্রচলিত আছে যে আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা বই পড়ে না। আমি এই কথাটার সঙ্গে খুবই দ্বিমত পোষণ করি, 2 দিক থেকে। একদিক হলো যে আসলে বাংলাদেশে কখনোই সেই অর্থে বই পড়ার সমাজ ছিল না, কখনোই না। আমরা যখন পড়তাম, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ছিলাম, তখনও কিন্তু খুব সামান্য ছেলে মেয়ে বই পড়তো, তবে হয়তো এখনকার চেয়ে একটু বেশি পড়তো। তা আমি এই উদাহরণটা বোঝার জন্য, এটা যত সরল করে বলা যায় না, এটা বোঝার জন্য আমি 2টো উদাহরণ একসঙ্গে দিই। আমরা অ্যামিউজমেন্টের জন্য, বিনোদনের জন্য আমরা অনেক কিছু করতাম, তার মধ্যে 2টো উদাহরণ দিচ্ছি। একটা হলো আমরা বই পড়তাম এবং আমরা তাস খেলতাম। তা আপনি যদি এখনকার প্রজন্মের কোনো ছেলে মেয়ের কাছে যান, আপনি দেখবেন যে ওরা প্রায় কেউ তাস খেলা জানে না। আমি আমার গত 10 বছরের ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের আমি বিভিন্ন জায়গায় পড়িয়েছি, প্রাইভেট ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টে, আমার বিভাগে। আমি আসলে একজন ছেলে মেয়েও পাই নাই যারা ধরা যাক অকশন ব্রিজ জানে। কারণটা কি? কারণটা হলো এখন অ্যামিউজমেন্টের জন্য ওকে আর তাস খেলতে হয় না। এটা তারা কিছুতেই বুঝে না যে এই ছেলেমেয়েরা কম মেধাবী বা বেশি মেধাবী, এই ছেলেমেয়েরা ভালো বা খারাপ, এগুলো কিচ্ছু না। এটা তারা বোঝা হলো তাকে আর তাস খেলতে হয় না। ঠিক তেমনি অ্যামিউজমেন্টের জন্য তাকে আসলে আরো বই পড়তে হয় না, কারণ তার অ্যামিউজমেন্টের জন্য প্রচুর উপাদান আসলে তার চারপাশে আছে। যার মোবাইলে কয়েক লাখ, কয়েক কোটি ভিজুয়াল ইমেজ কিংবা ভিডিও, অডিও ইত্যাদি উপস্থিত আছে, তা সে বিনোদনের জন্য বই পড়বে কেন? তাহলে আমাদের ব্যাপারটা এইভাবে দেখতে হবে।
বলবো আমি, যারা এখন বই পড়ে তারা বরং অনেক ভালোভাবে পড়ে। সেই সংখ্যা আগের চেয়ে, মানে ভালোভাবে বই পড়া পাঠকের সংখ্যা আগের চেয়ে কমেছে, এটা আমি একেবারেই মনে করি না। আমি দেখেছি বরং এরা এখনকার দিনে যে সুবিধা, যে আমাদের সময় আমরা একটা বই সংগ্রহ করার জন্য বিরাট পরিশ্রম করতে হতো, বই ছিল না। কিন্তু আপনি আন্দাজ করেন যে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে এমন একজনের কিন্তু ফোনের মধ্যে 1 কোটি বই আছে। এর বাইরে বই সম্পর্কে জানার জন্য অসংখ্য উপায় আছে। ফলে যে পড়তে যাচ্ছে সে এখন কিন্তু অনেক গভীরে প্রবেশ করতে পারছে, অনেক বিস্তৃতির দিকে দিতে পারছে, এবং বহু তল, হ্যাঁ, সে একই সঙ্গে নিজের মধ্যে ধারণ করতে পারছে। সো আমার বক্তব্য হলো যে আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার ব্যাপারে কখনো হতাশ কিংবা আশাবাদী আসলে হই নাই। আমার পরিষ্কার মনে আছে আমাদের সময়ে যে পরিমাণ ছেলে মেয়ে বই পড়তো সিরিয়াসলি, এখন তার সংখ্যা মোটেই কম নয়। কিন্তু সামগ্রিকভাবে আমাদের অবস্থা হলো এই যে জনগোষ্ঠী হিসেবে আমরা আসলে কোনো রিডিং সোসাইটি নই। আমাদের লোকেরা কখনোই বই পড়তো না আসলে। স্যার, এখন ছাত্রীদের কাছ থেকে একটু আপনার কর্মস্থলে যাই, বর্তমান কর্মস্থলে বাংলা একাডেমি। সেখানে শুধু বই পড়া না, বই প্রকাশের একটা ব্যাপার থাকে। প্রকাশকরা প্রকাশ করেন কিংবা বাংলা একাডেমি প্রকাশ করে। সেখানে আপনার অনেক বড় দায়িত্ব থাকে, অভিযোগ থাকে আপনার বিরুদ্ধে, যে কেউ অসন্তুষ্ট হলে যে না, এই বিষয়টা হয়তো এইভাবে হতে পারতো, সেভাবে হতে পারতো, ইত্যাদি ইত্যাদি, হয়তো মতের অমিল হলো, সেই অভিযোগটা এই বড় পদের যিনি আসীন আছেন তার কাছেই যায় বা তার দিকেই যায়। সেই জায়গাটা আপনি বসা। আমাদের বই প্রকাশ বেড়েছে অবশ্যই, সেই জায়গাটায় আপনি কতটা সন্তুষ্ট কিংবা অসন্তুষ্ট? দেখুন, বই তো আর আসমান থেকে পয়দা হবে না। বই একটা ভাষাভাষী মানুষ যারা, তারাই লিখবে। তাদের যে স্ট্যান্ডার্ড, বই সেরকমই হবে। যে আমাদের এখানে মানসম্মত বই পুস্তক, মানে ক্রিয়েটিভ লিটারেচার না, নন ফিকশনাল লিটারেচার, ওই বই পুস্তক লেখার মতো লোক খুবই কম। তার প্রধান কারণ আমাদের ইউনিভার্সিটিগুলো আসলে কার্যকর নয়। এই কথা আপনার যে কেউ জানে যে আমাদের ইউনিভার্সিটিগুলো খারাপ ইউনিভার্সিটি। এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং, অমুক তুমুক, গ্রাজুয়েটদের কন্ডিশন কি, এরা মার্কেটে পারপাসটা সার্ভ করতে পারছে কিনা, এগুলো দেখে যে কেউ জানে। হয়তো আমার মতো গুছিয়ে বা এটা যে গুরুত্বপূর্ণ জিনিস এরকম ভেবে লোকে প্রচার করে না, কিন্তু জানে সবাই। তো ইউনিভার্সিটি যদি খারাপ হয় তাহলে সোসাইটিতে আসলে ওই লোকগুলো থাকবে না যারা ভালো বই লিখবে। বাংলা একাডেমিতে আসার বহু আগে থেকেই আমি এই কথা লিখিতভাবে এবং মৌখিকভাবে বহুবার বলেছি যে বাংলা একাডেমির পক্ষে খুব মানসম্মত বই অনবরত বের করা আসলে পসিবল না। কারণ বাংলা একাডেমি তো নিজে বই লিখবে না, এটা অনেকেরই এই ভুল ধারণা আছে। বাংলা একাডেমি কিন্তু এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান নিজে কোনো প্রকার বিশেষজ্ঞ নিয়োগ দেয় না। এটা আমার পরিষ্কার করে বহুবার বলা দরকার, কারণ ধারণাটা অত্যন্ত ভুলভাবে সমাজে আছে। আনলাইক বিআইডিএস এ বিশেষজ্ঞ আছে, সায়েন্স ল্যাবরেটরিতে বিশেষজ্ঞ আছে, এটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। কিন্তু বাংলা একাডেমি কিন্তু বিশেষজ্ঞ হিসেবে কাউকে নিয়োগ দেয় না। ঠিক আছে? তার মানে বাংলা একাডেমি যে কাজ করবে সেটার জন্য কি করতে হবে? আউটসোর্সিং করতে হবে, মানে বাইরের একজনকে দিয়ে কাজটা করাতে হবে। আমি বাংলা একাডেমিতে জয়েন করার বহু আগে, যখন এই ধরনের কোনো সম্ভাবনাই ছিল না, তখনই আমি লিখিত এবং মৌখিকভাবে অনেকবার বলেছি যে বাংলা একাডেমির পক্ষে এই মুহূর্তে চাইলেও আসলে অসাধারণ পাবলিকেশন অনবরত বের করা পসিবল না। কারণ আমাদের সমাজে সে ধরনের দায়িত্বশীল, প্রজ্ঞাবান এবং শিক্ষিত লোকের সংখ্যা খুবই কমে গেছে। এবং যারা আছেন তাদের মধ্যে খুবই বড় অংশ, একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নিশ্চিতভাবে বলছি, বড় অংশ বাংলায় লেখেন না বা লিখতে চান না, এটাকে ক্ষতিকর মনে করেন, মানে তার জন্য লস মনে করেন। এমত অবস্থায় আমরা ভিতরে এবং বাইরে প্রচুর পরিমাণে মানসম্মত বই বের করতে পারবো এরকম ভাবার কোনো কারণ নাই। উদাহরণ হিসেবে বলছি যে আমি এই মুহূর্তে খুবই প্রয়োজন বোধ করছি একটা বানান সংস্কার কমিটি করার। এটা করা খুব জরুরি, কারণ নানান কারণে, আমি কাউকে সাধারণত দোষারোপ করি না, কারণ ব্যক্তি এগুলো করে না, পরিস্থিতি, কাঠামো, এগুলো নানান কারণে ঘটনাগুলো ঘটে যায়। তো নানান কারণে বাংলা একাডেমির ডিকশনারিগুলো বিশৃঙ্খল অবস্থায় আছে, এক এক ডিকশনারিতে এক এক বানানো আছে, এবং এটা নিয়ে অভিযোগের কোনো শেষ নাই, এন্দার অভিযোগ। ফলে আমার একটা দায়িত্ব দাঁড়িয়েছে, এবং চারপাশ থেকে প্রচুর লোক বলেও যে আমাকে একটা বানান সংস্কার কমিটি করতে হবে যাতে বানানগুলো সমন্বয় করা যায়। সত্যি বলতে কি, আমি বহু জনের কাছ থেকে নাম নিচ্ছি, এবং আমার কথা শুনে খানিকটা একদিকে উন্নাসিক আর একদিকে হতাশাগ্রস্ত লোকের মতো মনে হতে পারে যে আমি 10 জন লোকের একটা তালিকা করতে পারছি না। আমাকে করতে হবে, কিন্তু আমি আসলে পারছি না। ঠিক আছে?
এমত অবস্থায় আমরা মান অমুক তমুক এসব কথাবার্তা যতটা সরল করে বলি, ব্যাপারটা আসলে এত সরল নয়। এটা অনেক দূর পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। আরেকটা কথা বলি, সেটা হলো এই, অনেকেই বলার সময় এরকম বলে, লোকে সাধারণত খুব ভেবে চিনতে কথা বলে এমন নয়। আমাদের দেশে ওই পরিমাণটা আরও বেশি। ফেসবুকের যুগে এটা প্রায় মড়কের আকার নিয়েছে। লোকে সাধারণত বলে যে এক সময়ে এরকম বই বেরোতো, আসলে বোগাস। সব মিলিয়ে হয়তো 10টা বেরিয়েছে, ওই 5টার নামই 3টার নামই লোকে বলে। এই মুকাদ্দিমার অনুবাদ বেরিয়েছে। আসলে বাংলা একাডেমি থেকে গত 20 বছরে অনেক অনুবাদ বেরিয়েছে। বাংলা একাডেমির কথা যদি বিশেষভাবে বলেন, তাহলে আমি বলবো যে একসময় বই প্রকাশের ব্যবস্থা ছিল না, তখন বাংলা একাডেমি বই বের করতো এবং সমস্ত লোক সেটা জানতো। কিন্তু আপনি যদি গত 10 বছরে আমাদের প্রথম শ্রেণীর প্রকাশনাগুলো যে অনুবাদ বই বের করেছে কিংবা ভালো বই বের করেছেন তার তালিকা নেন, সেটা কিছুতেই আগের 20 বছরের চেয়ে কম নয়। ঠিক আছে, এটা স্ক্যাটার্ড হয়েছে, প্রচুর আবর্জনা বের হয়, ভালো বইও বের হয়। আমরা কথা বলছি অধ্যাপক মোহাম্মদ আজমের সঙ্গে। স্যার, আপনি বলছিলেন যে রাজনীতির সঙ্গে আপনার প্রত্যক্ষ সম্পৃক্ততা কখনোই ছিল না, আমরাও জানি। তো সেখানে আপনার কিন্তু এই সম্পর্কিত একটা বই আছে, সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ। তো একজন মানুষ যখন এইরকম একটা বই লিখবেন, আমরা ধরেই নিই তিনি হয়তো বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন। তো এই ধরনের একটা বই কিন্তু আপনার সম্পৃক্ততা নেই প্রত্যক্ষ, মানে কিভাবে সম্ভব হলো এমন একটা বই লেখা? ওটা খুবই স্বাভাবিক ব্যাপার। সেটা হলো যে এটা ঠিক রাজনীতি সংক্রান্ত বই নয়, এটা হলো সাংস্কৃতিক রাজনীতি, মানে কালচারাল পলিটিক্স। ঠিক আছে, আমি গত 25 বছর ধরে লেখালেখি করি এবং আমার লেখালেখির এরিয়া যদি আমরা চিহ্নিত করতে চাই, তাহলে বলতে হবে যে আমি প্রধানত সাহিত্যকে ভিত্তি করে লিখি। কিন্তু এর অভিমুখ কী এটা যদি বলি, তাহলে বলতে হবে যে আমি ইতিহাস চর্চা করি এই চর্চার মধ্যে, এবং আমি প্রধানত সাংস্কৃতিক রাজনীতির চর্চা করি। মানে বাংলাদেশে সাংস্কৃতিক রাজনীতির বিভিন্ন ধরন, গড়ন, ইতিহাস, পরিবর্তন, জিনিয়ালজি বা সিলসিলা, এই ব্যাপারগুলো উপস্থাপন করা, এটা আমার লেখালেখির একদম সমস্ত লেখালেখির আসলে খুব কেন্দ্রীয় বিষয়। যে বইটার কথা আপনি বললেন, এটা 2022 সালে বেরিয়েছিল। ওই বইতে বিশেষভাবে অনেকগুলো লেখা আমি একত্র করেছি এবং একটা লম্বা ভূমিকা লিখেছি, যেখানে আমি দাবি করেছি যে আমাদের সাংস্কৃতিক রাজনীতি ঠিকমতো যদি আমরা ব্যাখ্যা করতে না পারি গত 100 বছরের অন্তত, তাহলে আমরা আমাদের এখনকার যে রাজনৈতিক সংকট সেটা ব্যাখ্যা করতে পারবো না। মানে আমাদের যে তখন সংকট চলছিল এবং তারপরে আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার পটভূমি, এবং তারপরে গণ অভ্যুত্থানের পরেও কিন্তু আমি আরেকটা বই বের করেছি ছোট, এটা কেন্দ্র করে প্রায়, সেটা হলো সাংস্কৃতিক পুঁজি ও নতুন বাংলাদেশ। তার মানে ওটাও আপনি রাজনৈতিক বলতে পারেন, মানে রাজনীতি সংশ্লিষ্ট নয় কিন্তু রাজনৈতিক। আমাদের খেয়াল রাখতে হবে যে একটা শব্দ হলো পলিটিক্যাল, মানে রাজনৈতিক, আরেকটা হলো রাজনীতি করা, পার্টি রাজনীতি, কন্টেম্পোরারি পাওয়ার পলিটিক্স, এগুলো এই দুটো কিন্তু আলাদা জিনিস। ফলে আমি সবসময় পলিটিক্যাল মানে রাজনৈতিক, এবং সেটা আমার লেখালেখিতে প্রকাশিত হয় সাংস্কৃতিক রাজনীতির মোড়কে। ঠিক আছে, কিন্তু আমি হয়তো পার্টি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নয়। স্যার, কথা হলো যে আপনার কর্মজীবনের দুইটা ধাপ, শিক্ষকতা এবং বাংলা একাডেমির যে বিষয়টা, কিন্তু দিন শেষে আপনার জায়গায় আপনি যখন বসেন তখন আপনার লেখালেখির বিষয়টা এমনিতেই সামনে চলে আসে। এই মুহূর্তে কি লিখছেন বা কি লিখবেন বলে ভাবছেন? আচ্ছা, আমি এই মুহূর্তে আগের চেয়ে কম লিখতে পারছি স্বভাবতই। আমি এমনিতেই খুব প্রচুর লিখি না, কিন্তু যেহেতু আমি গত 30 বছর ধরে টানা লিখেছি, ফলে আমার লেখালেখির পরিমাণ একেবারে কম নয়। গোটা 10 বই এবং অপ্রকাশিত অবস্থায় আরও হয়তো 100 প্রবন্ধ আছে, যেগুলো আরও 5-7টা অন্তত বইয়ের আকারের বলতে পারি যে লেখা আছে। সেই তুলনায় আমি গত 7-8 মাসে কম লিখতে পেরেছি। একটা বই বেরিয়েছে, সেটা আমার কৃতিত্ব নয়, যদিও আমার 2টো আলাদা প্রবন্ধ সেই বইতে আছে। এটা প্রকাশকের কৃতিত্ব যে তারা সাক্ষাৎকারের ভিত্তিতে বইটা সাজিয়েছে, আমি পুরোপুরি এডিট করেছি এবং 2টো প্রবন্ধ যোগ করেছি। একটা বই বেরিয়েছে, আরেকটা বই বের করার আমি পরিকল্পনা করছি, যেটার জন্য আমাকে একটা প্রবন্ধ লিখতে হবে এবং একটা ভূমিকা লিখতে হবে একটু লম্বা করে, যেটা আমি করে থাকি আমার বইতে।
এবং কিছু লেখা হয়তো আমাকে লিখতে হয় যেগুলো, যেমন আমাকে 25 তারিখের জন্য নজরুলের উপর একটা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বক্তৃতার জন্য নজরুলের উপর একটা প্রবন্ধ লিখতে হবে। যেমন তাজউদ্দিন স্মারক বক্তৃতা ইউনিভার্সিটি করে, সেটার জন্য আমাকে একটা প্রবন্ধ লিখতে হবে। এরকম কিছু লেখাপত্র আমাকে লিখতে হয়। কিন্তু সত্যি বলতে কি, বাংলা একাডেমিতে কাজের চাপের কারণে এবং যেহেতু সেই সংক্রান্ত পরিকল্পনা এবং নানান ধরনের ব্যবস্থাপনা আমাকে আসলে অফিসের পরেও করতে হয়, ফলে আমার লেখার পরিমাণ কমেছে এই গত 6-7 মাসে। স্যার, আমরা বলা যায় যে শেষ প্রশ্ন এই জন্য, যতই আমরা ডানে বামে এদিক সেদিক যাই, দিন শেষে একটা কথা থাকে বাংলা একাডেমির যে বই মেলাটা নিয়ে। কারণ আমাদের সংস্কৃতির বড় একটা অংশই বইমেলা। এবারের বইমেলা নিয়ে কিছুটা অসন্তুষ্টি আমাদের মধ্যে ছিল, এবং সেটা আমরা অনুষ্ঠান শুরু করার আগে যখন আপনার সঙ্গে কথা বলছিলাম, তখনও আপনার মধ্যে সেই ব্যাপারটা কাজ করে, অর্থাৎ আরও ভালো করা যেত অথবা ভালো করার পরিকল্পনা আছে। পরিকল্পনা কিছুটা তো মানুষ শুনতে চায়, দর্শক জানতে চান যে পরবর্তী বইমেলাটা কেমন হতে পারে, বা আপনি কি ধরনের ভাবছেন, খুব অল্প করে যদি জানানো যায়, যতটুকু জানানো যায়। আচ্ছা, আমাকে একটা কথা পরিষ্কার করে বলে রাখতে হবে যে বইমেলা করা বাংলা একাডেমির আসলে প্রধান কাজের মধ্যে পড়ে না, কিন্তু ঐতিহাসিকভাবে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বাংলা একাডেমির সঙ্গে যুক্ত হয়েছে। এবং নিশ্চয়ই বাংলা একাডেমি অপর কোনো কাঠামো দাঁড়ানো পর্যন্ত আর অনেকদিন পর্যন্ত বইমেলা করবে। এই বছর বইমেলায় আমরা পুরো বাংলা একাডেমি মিলে অসম্ভব পরিশ্রম করেছি। আমাদের দিক থেকে আমরা যে জিনিসটা পেরে উঠি নাই, সেটা হলো পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে আমরা হকারটা চেক দিতে পারি না। এটা আমাদের আরও নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছে। কিন্তু অপরাপর যে কিছু ব্যাপার, এগুলো কিন্তু আসলে আমাদের হাতে ছিল না। ওটা রাষ্ট্রের ব্যাপার, ওটা বৃহত্তর জনগোষ্ঠীর ব্যাপার, ওটা রাজনৈতিক অবস্থার ব্যাপার। আমি আশা করছি এই ব্যাপারগুলো আগামী বইমেলা আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত কেটে যাবে। আমরা আর একটু থিতু অবস্থায় বইমেলাটা করতে পারবো। আগামী বইমেলার জন্য যদি পরিকল্পনার কথা বলেন, আমি সেই পরিকল্পনায় পুরোপুরি অংশ নেই। তার কারণ হলো ওই বইমেলাও আমার হাত দিয়ে হবে, ঠিক ওই ভেবে আমি আসলে পরিকল্পনাটা করছি না। কিন্তু আমি করি বা আমি থাকি কিংবা অন্য কেউ থাকুক, যেটা করা উচিত সেটা হলো এই বিদ্যমান কাঠামোগুলো যেগুলো দাঁড়িয়েছে, বাংলা একাডেমির তো বইমেলা করার লম্বা অভিজ্ঞতা, ওগুলোর যে কাঠামোগুলো দাঁড়িয়েছে সেটার সঙ্গে এর গুণগত কোনো ব্যাপারে আসলে মনোযোগ দেওয়া উচিত, যেটা পৃথিবীর বহু বইমেলায় করা হয়। আমাদের এখানে পরিমাণগতভাবে এটা অসাধারণ, কিন্তু গুণগতভাবে আরও প্রবৃদ্ধির এবং পরিকল্পনার অবকাশ আছে। আমরা যদি করি কিংবা পরবর্তী বা অন্য কোনো কাঠামো সেট যদি করে, তাদের উচিত হবে সেই ব্যাপারে মনোযোগ দেওয়া। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাকেও, এবং সেই সঙ্গে দর্শকদের ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা শুনছিলাম অধ্যাপক মোহাম্মদ আজমের। তিনি বলছিলেন তার ব্যক্তি জীবন সম্পর্কে, তার কর্মজীবন সম্পর্কে। আমরা জানছিলাম বর্ণাঢ্য এক কর্মজীবনের কথা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর শেষ করব আমরা আমাদের অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য শুভকামনা। বিদায় নিচ্ছি আমি, ইকবাল খন্দকার।